নমস্কার আপনাদের সবাইকে। আজকের হাল্লা বলে জনতা জনার্দন প্রায় ৩ কোটির উপরে মানুষ আজকে তাদের ভোটাধিকার প্রয়োগ করলেন এবং এতাবৎকালে আমার দেখা তুলনামূলকভাবে কম হিংসাশ্রয়ী, অনেক কম হিংসাশ্রয়ী একটি নির্বাচন পশ্চিমবঙ্গের মানুষ এসআইআর পরবর্তী সময়ে দেখল। বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটলেও মানুষের উপস্থিতি প্রমাণ করে দিল যে মানুষের মধ্যে ভয়, শঙ্কা, দ্বিধা, দ্বন্দ্ব এসব নেই। 90% বেশি মানুষ, আমাদের কাছে বিকেল 5টা অবধি পাওয়া খবর অনুযায়ী 90% বেশি মানুষ রাস্তায় বেরিয়ে এসছেন এবং তারা ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন। নির্বাচন কমিশন খুশি মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে। মোট 152টি বিধানসভা কেন্দ্রের আজকে ভোট ছিল, যাতে প্রায় 3,15-20 লক্ষের মতো মানুষ ভোট দিয়েছেন লাস্ট আপডেট পর্যন্ত। এটা একটা বিরাট ম্যাসিভ ডেভেলপমেন্ট। দক্ষিণ দিনাজপুর জেলা সব থেকে এগিয়ে রয়েছে। দক্ষিণ দিনাজপুর, কালিম্পং পিছিয়ে থাকলেও কালিম্পংয়ের পার্সেন্টেজ, যেটা ভোট পার্সেন্টেজ, কাস্টিং পার্সেন্টেজ, সেটাও রিমার্কেবল। 80%-এর উপরে সব জায়গায় ভোট পড়েছে এবং মোট দেখতে পাচ্ছেন কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিলেন। এটা অবশ্যই মানুষের গণতন্ত্রের প্রতি মানুষের যে সমীহ, গণতন্ত্রের প্রতি মানুষের যে সম্মান, শ্রদ্ধা, সেটাকে আরও আরেকবার 2026-এর বিধানসভা নির্বাচন প্রমাণ করে দিল। প্রথম দফায় ভোট পার্সেন্টেজ ডেফিনেটলি দ্বিতীয় দফার মানুষদেরকে ইনসিস্ট করবে, ভোটারদেরকে, তারাও বেশি পরিমাণ বাড়ির থেকে বেরিয়ে এসে ভোটদান করবে। কিন্তু তাই বলে কি গন্ডগোল কিছুই ঘটেনি? এটা বললে ডেফিনেটলি বলা ভুল হবে। বেশ কিছু জায়গায় গন্ডগোল ঘটেছে। আমার তো খুব মারাত্মকভাবে নওদার ঘটনা আমার মাথায় আসছে, যেখানে হুমায়ুন কবিরকে আক্রমণ করা হলো, তার গাড়ি বেধড়ক মারধর করে গাড়ি ভাঙচুর করা হলো। ভয়াবহ ঘটনা ঘটল কুমারগঞ্জে বিজেপি প্রার্থী দৌড়চ্ছেন মাঠের মধ্যে দিয়ে, তার পেছনেও জনতা দৌড়চ্ছে, তাকে এক জায়গায় ধরে কিল, চড়, লাথি, ঘুষি মারা হলো। দেখতে পাচ্ছেন সেই ছবি, টিভি স্ক্রিনে দেখাচ্ছি। এগুলো গণতন্ত্রের লজ্জা। লাভপুরে বিজেপির গতবারের ক্যান্ডিডেট এবারকার পোলিং এজেন্টের মাথা ফাটল। অভিযোগ তৃণমূলের দিকে, তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। একাধিক জায়গায় জনতা এবং নিরাপত্তা রক্ষীদের খণ্ডযুদ্ধ দেখল। দুবরাজপুর, বীরভূম আবার দেখালো সেই ছবি, যেখানে জনতার, পুলিশ, নিরাপত্তা বাহিনীর মধ্যে খণ্ডযুদ্ধ হলো। তবে ইভিএম মেশিন ভাঙচুর, খুন, ব্যাপক আকারে সন্ত্রাস, বলতে গেলে সব থেকে বেশি আমার মনে হচ্ছে আজকে নওদার যে গন্ডগোল হলো হুমায়ুন কবিরের গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে। আসুন আজকের প্যানেলে যাব, কিন্তু তার আগে আমার কলিগ, আমার সহকর্মী যারা প্যানেল প্রডিউসিং করছেন, তাদেরকে দেখাতে বলবো যে আজকে কি ধরনের মারাত্মক সন্ত্রাস হলো সেই জেলা মুর্শিদাবাদ, যেই জেলায় সব থেকে বেশি পরিমাণ নিরাপত্তা রক্ষী ডিপ্লয়েড করেছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। অর্থাৎ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সব থেকে বেশি ডিপ্লয়েড হলেও কি হলো মুর্শিদাবাদে, দেখুন মফিজুল ইসলাম এবং আমাদের চিত্র সাংবাদিকের ক্যামেরায় উঠে আসা ছবি দেখুন। মানে এই যে পরিস্থিতি, হুমায়ুন কবির তিনি কার্যত বলেন যে অশান্তি করতে এসছে এই যে হুমায়ুন কবির, তাই তারা পাল্টা এখানে রাস্তায় চেয়ার নিয়ে বসে পড়েছেন হুমায়ুন কবির এবং নওদার হুমায়ুন কবিরের দলের যিনি ব্লক প্রেসিডেন্ট, তারা দুজন চেয়ার নিয়ে বসে রয়েছেন। অবরোধ করলেন। দাদা, এখন কি অবরোধ হল? যতক্ষণ পর্যন্ত পুলিশ নিরপেক্ষ না হবে, পুলিশ হাবিবের দালালি বন্ধ না করবে, ততক্ষণ এখানে বসে থাকবো। আর কালকে দুপুর 2টোর সময় বহরমপুরের এসপিকে ঘেরাও করবো। একেবারে 2টোর সময় বহরমপুরের এসপিকে ঘেরাও করবে এবং এই মুহূর্তে দেখো পেছনে একটি লরি আটকে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু তার কর্মী সমর্থকরা পুরো রাস্তা অবরোধ করে দিয়েছে এবং তারপরে রাস্তার মাঝখানে তিনি কিন্তু কার্যত বসে রয়েছেন, বহরমপুরের এসপি অফিস ঘেরাও করার ডাক দিচ্ছেন। এই ছবি কি আজকে সারাদিন থাকবে? আমাকে রাস্তা অবরোধ করতে হলো কেন? পুলিশ এখানে পুরো তৃণমূলের দালালি করছে। নওদা থানার পুলিশের একটা অংশ তৃণমূলের মস্তান বাহিনী বেআইনি রিভলভার নিয়ে পুলিশের সাথে পুলিশের ব্যাগ ছিনতাই করে নিচ্ছে। পুলিশ তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন করছে না। এর জন্য মুর্শিদাবাদের পুলিশ, এখানে অ্যাডিশনাল এসপি মজিদ খান আছে, সে কি করছে? সে শুধু আমাদের হটাচ্ছে, আর এখানে মস্তান বাহিনী আমাদের উপরে চড়াও হতে আসছে। এর শেষ দেখে তারপরে নওদা ছাড়বো।
ওই তো হাবিবের কাছে আছে, রাতভর আর্মস নিয়ে মহিলাদের উপরে অত্যাচার করেছে, রাতভর পুলিশ নিয়ে। এর যতক্ষণ বিচার না দেবে ততক্ষণ পর্যন্ত নওদা থেকে যাচ্ছি না, যাব না। আমরা এই ছবি দেখছিলাম, এরপর দেখাবো যেভাবে হুমায়ুন কবিরের কনভয়ের উপরে আক্রমণ চালানো হলো, লাঠি দিয়ে গাড়ির কাঁচ ভাঙচুর করা হলো, নিরাপত্তা দেখুন, ছবিটা দেখুন একবার। ইট বৃষ্টি একটার পর তবে চোখে পড়বার মতো বিষয় হচ্ছে পার্সেন্টে যে সংখ্যায় ভোট পড়ল তাতে দুই রাজনৈতিক দলের দুজন নেতা, আমি জানি না কংগ্রেস বা সিপিএম এর মন্তব্য এসছে কিনা, এখন আমার কাছে অন্তত পক্ষে ইনফর্মড আমি নই সেই বিষয়ে, কিন্তু তৃণমূল কংগ্রেস সুপ্রিমো দলের চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এতেই আমাদের যথেষ্ট জয় আসবে। অন্যদিকে শুভেন্দু অধিকারীও বলছেন যে যে সংখ্যক ভোট পড়েছে বা যে প্রথম দফার যে নির্বাচন হলো 152টি বিধানসভা কেন্দ্রে, তাতে বিজেপি অ্যাডভান্টেজে রয়েছে। ঠিক এখানে আলোচনা করব, তবে কমিশনের ভূমিকা নিয়ে ইতস্তত বিক্ষিপ্ত প্রশ্ন উঠলেও আপাতভাবে সব থেকে বেশি মানুষের রিপ্রেজেন্টেশন এবারকার ভোটে, তাদের উপস্থিতি, ভোটদান, এটা প্রমাণ করে দিল মানুষের সমীহ গণতান্ত্রিক ব্যবস্থার উপরে। নিশ্চিতভাবে দ্বিতীয় দফাতেও এর কোনো ব্যতিক্রম ঘটবে না। আসুন আমি পরিচয় করে দিই যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর কৌশিক বিশ্বাস, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, স্বাগত জানাই কৌশিক দাকে। আমাদের সঙ্গে রয়েছেন সুজিত কুমার পাটোয়ারি, জাতীয় কংগ্রেস মুখপাত্র, স্বাগত জানাই সুজিত বাবুকে। সাথী সেনাপতি আমাদের সঙ্গে অনলাইনে রয়েছেন, সাথীকেও স্বাগত জানাই। বিজেপির স্পোকপারসন, মুখপাত্র আজকে আমাদের সঙ্গে রয়েছেন অমিতাভ কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক, আলোচক। অমিতাভ দা, আপনাকে দিয়ে শুরু করব। আমার সব মানে যখনই আপনার নাম জেনেছি আমি এটাই জানবার জন্য অপেক্ষা করেছিলাম, এটা জিজ্ঞেস করার যে এই যে একটা হিউজ ভোট পার্সেন্টেজ, মানে প্রায় লেটেস্ট আপডেট আমার কাছে 5টা পর্যন্ত আছে, তাতে দেখা যাচ্ছে প্রায় 91% ওপরে, 7টা অবধি বা 6টা অবধি ভোটের পার্সেন্টেজ লেটেস্ট আমি জানিয়ে দেবো আমি জানতে পারলে। কিন্তু এই যে প্রায় আমি ধরে নিচ্ছি 93-94% যদি ভোট পড়ে, প্রধানমন্ত্রী বলেছেন সেটা 50 বছরের রেকর্ড ব্রেক করলো। এই বিপুল সংখ্যক ভোটের ইঙ্গিতটা কি অমিতাভ দা? দেখো দেবাশিস, সত্যি কথা বলতে কি ইঙ্গিতকে এখনই মাপাটা খুব সহজ কাজ হবে না। আমরা সাধারণত যারা নির্বাচনকে স্টাডি করি, আমরা অধিকাংশ ক্ষেত্রেই ধরি যে বিপুল সংখ্যক ভোটদান আসলে অ্যান্টি ইনকামবেন্সি অর্থাৎ সরকার বিরোধী ভোটকে ইঙ্গিত করে, কিন্তু সে তত্ত্বটাও কিন্তু সাম্প্রতিককালে থাকেনি। কারণ এর আগের বিধানসভা নির্বাচনেও আমরা ব্যাপক পোলিং দেখেছিলাম, যদিও এই মাত্রায় নয়, কিন্তু ব্যাপক পোলিং দেখেছিলাম, পোল পার্সেন্টেজ বেশ ভালো ছিল, কিন্তু সেটা সরকারের অনুকূলেই গেছে, তৃণমূল সরকারের অনুকূলেই গেছে। কিন্তু এবারে এই ব্যাপক ভোটিংয়ের পেছনে কিন্তু অন্যতম একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে SIR। সাধারণ মানুষের ভেতরে এক ধরনের ভীতি বা খানিকটা বলা যেতে পারে গুজব ছড়িয়ে পড়েছে যে এইবার যদি ভোট না দেওয়া হয় তাহলে হয়তো তালিকা থেকে নাম কেটে যাবে। অর্থাৎ মানুষ বিভ্রান্ত যে এই যে SIR প্রক্রিয়াতে যত নাম বাদ পড়লো বা এখনও যারা ট্রাইব্যুনালের মুখাপেক্ষী, এই সমস্ত কিছুর সঙ্গে যাদের নাম তালিকাভুক্ত হলো, এই তালিকাতে যাতে থেকে যায়, তাই সেই প্রক্রিয়ার জন্য ভোট তাদের দিতে হবে, এই প্রক্রিয়ার মাধ্যমে সচলতা বজায় রাখতে হবে, মানে নিজের উপস্থিতিকে জানান নাম কেটে যেতে পারে, সন্দেহভাজন ভোটারের তালিকায় তাদের নাম চলে যেতে পারে। হ্যাঁ, নিজেদের উপস্থিতিকে জানান দেওয়া। এবার যারা সেই কারণে ভোট দিতে যাচ্ছেন তারা কি সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন, মানে কিভাবে দেখছেন বর্তমান অবস্থাটাকে, এবং সরকার বদলের পক্ষে অথবা সরকারকে টিকিয়ে রাখার পক্ষে বা অন্য কোনো বিকল্প সিদ্ধান্ত নিয়ে তারা ভোট দিচ্ছেন কিনা এক্ষুনি বোঝাটা খুব সহজ হবে না। আমি আপনাকে দ্বিতীয় আরেকটা জায়গা, আমি বিশ্লেষণে যাব, দ্বিতীয় আরেকটা জায়গা আপনাকে একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আজকে নির্বাচন কমিশনের যে ব্যবস্থাপনা দেখলেন, যে ভূমিকা দেখলেন নির্বাচন কমিশনের, সর্বতোভাবে সেটাকে কিভাবে ছোট করে ব্যাখ্যা করবেন? খুশি আপনি? না, মানে যেটা এক বাক্যে যদি বলতে হয় তাহলে
মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। যেখানে বিক্ষিপ্ত যে অশান্তির ঘটনাগুলো ঘটেছে সেগুলো না ঘটলে ধরে নিতে হতো পশ্চিমবঙ্গের একটা বৈপ্লবিক রূপান্তর ঘটে গেছে। মানে শাসক পাল্টায়নি, শাসক দল পাল্টায়নি, পশ্চিমবঙ্গের রাজনীতিতে সাম্প্রতিককালে সক্রিয় এলিমেন্টগুলো পাল্টায়নি, অথচ একেবারে শান্তিপূর্ণ ভোট হয়ে যাবে নির্বাচন কমিশন যেমন দাবি করছিল, সেটা সম্ভবত সম্ভব ছিল না বলেই সেই অঞ্চলে যে পকেটগুলোকে নিয়ে আমরা ভয় পাচ্ছিলাম, এই মোতাবাড়ি থেকে শুরু করে মুর্শিদাবাদের বেশ কিছু এলাকা, ভরতপুর থেকে, নওদা থেকে, এগুলো আমরা ভেবেইছিলাম যে এখানে একটা অসন্তোষের পরিবেশ তৈরি হতে পারে, একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে, সেখানে আরো বেশি কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্ট দাবি রাখে। যদিও কুইক রেসপন্স টিম সেখানে গেছে এবং মোকাবিলায় তৎপরতা দেখিয়েছে, তথাপি এড়ানো গেল না এরকম কিছু বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা। এটা দুর্ভাগ্যজনক, কিন্তু এত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে রূপান্তর ঘটেনি যে একটা স্বাধীন সম্পূর্ণ হিংসাবিহীন ভোট উপহার দিতে পারে। আমরা সেই জন্য হয়তো এই ছোট ছোট ব্ল্যাক স্পট বা ব্ল্যাক প্যাচগুলো থেকে গেল, যেখানে আবারও সেই লাঠি উঁচিয়ে নিরাপত্তা বাহিনী বা পুলিশকে তেড়ে যেতে দেখলাম, ইট বৃষ্টি হলো, গাড়ি ভাঙলো, বড় বড় লাঠির জমাজম আওয়াজ নির্বাচনের যে স্বাভাবিক তরঙ্গ তাকে বিক্ষিপ্তভাবে বিব্রত করলো। কিছু কিছু জায়গায় নিরাপত্তা বাহিনীর দিকে ইট বৃষ্টি হলো, পুলিশকে পকেট থেকে তার বন্দুক বার করতে হলো। আমি ডক্টর কৌশিক বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক দাই, বিপুল পরিমাণ মানুষের উপস্থিতি, ভোট প্রক্রিয়া বা ভোটদান করা, ডেফিনেটলি এটাকে কিভাবে দেখবেন, এবং কমিশনের ভূমিকা এবং নিরাপত্তা রক্ষীর ভূমিকা নিয়ে, নিরাপত্তা রক্ষী বলতে আমি বলতে চাইছি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে আপনারা বারংবার আজকে প্রশ্ন তুলেছেন, সেই জায়গাটা আপনারা রাজনৈতিকভাবে কতটা সন্তুষ্ট কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায়? দেখুন, প্রথমেই বলি যে আজকে এই যে বিপুল পরিমাণে ভোটদান হয়েছে, প্রায় 92% কাছাকাছি এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর আসছে, সেটার সব থেকে বড় কারণ আমাদের যেটা বলে মনে হচ্ছে সেটা হলো যে পশ্চিমবঙ্গের মানুষ, বাঙালি হোক বা অবাঙালি হন, তারা পশ্চিমবঙ্গের সম্মান রক্ষার্থে আজকে এগিয়ে এসে ভোটদান করেছেন। আজকে কিন্তু তাদের কাছে বাংলা ও বাংলার অস্মিতাটা সব থেকে বড় আকার রূপে ধারণ করেছিল, এবং এই ধরনের ভোটিং পার্সেন্টেজ, এটা কিন্তু একটা ইমোশনাল সার্জ ছাড়া এক্সপ্লেন করা সম্ভব হবে না। হ্যাঁ, একটা ব্যাপারে আমি অমিতাভর সঙ্গে একমত যে বহু জায়গায় বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে এসআইআরের প্রক্রিয়ার মাধ্যমে যে নাম কাটা হয়েছে, মানুষের মনে একটা ভয় কাজ করেছিল যে আমরা যদি আজকে ভোটটা না দিতে যাই তাহলে মনে হয় আমাদের ভোটার লিস্ট থেকে নামটা কাটা যাবে। সেটা একটা বিরাট ফ্যাক্টর কাজ করেছিল। আরেকটা ফ্যাক্টর, অন্যান্য বছরে যেরকম হয়, এবার কিন্তু মোটের উপর যথেষ্ট শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, যার জন্য আমরা পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলকে অভিনন্দন জানাচ্ছি, সর্বোপরি পশ্চিমবঙ্গের মানুষজনকে অভিনন্দন জানাচ্ছি। যথেষ্ট অন্যান্য বারের তুলনায় আপনি যদি দেখেন যথেষ্ট শান্তিপূর্ণভাবে ভোটদান হয়েছে। প্রায় 2,48,000 কেন্দ্রীয় ফোর্স, 393 জন অফিসার বদলি, 14 জন জেলা শাসক বদলি, 140 জন ও থানার ওসি বদলি। এই অঘোষিত এমার্জেন্সির পরেও যদি নির্বাচন কমিশন কাজ না করতে পারে তাহলে তো তাদের আর বলার কিছু ছিল না। হ্যাঁ, দুটো জায়গায় আমরা যেটা বলেছিলাম, একটা হচ্ছে আপনার ইসলামপুরে, উত্তর দিনাজপুরে, আর একটি জায়গা হচ্ছিল পশ্চিম মেদিনীপুরে সিআরপিএফ এর দ্বারা এক জায়গায় মহিলারা আক্রান্ত হয়েছিলেন, এক জায়গায় আমাদের পার্টি অফিস ভাঙা হয়েছিল। এই দুটো জায়গা ছাড়া কিন্তু মোটের উপর সিআরপিএফের বা কেন্দ্রীয় এজেন্সির যে ভূমিকাটা থাকে সেটা নিয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই। শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। আমরা আশা করব 29 তারিখেও এরকমই শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের উৎসবে ভোট হবে, এবং যা রেজাল্ট হবে সেটা পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলকেই মেনে নিতে হবে। আমরা নিশ্চিত আবারও এবার 100% শিওর করে আজকে ডেট অ্যান্ড টাইমটা মিলিয়ে নিন, আমরা 226 ক্রস করছি, 226 আমরা ক্রস করছি। খুব ভালো। আশা মানুষকে আরো বেশি বাড়তে সাহায্য করে। বিরাট বিরাট দার্শনিকের বহু লেখায় লেখা আছে যে আশা হচ্ছে মানুষের বাঁচা এবং ভরসার অন্যতম উপাদান, আর একজন বাই প্রফেশন চিকিৎসক হিসাবে তিনি আশা দেখবেন, এটাই খুব স্বাভাবিক। হ্যাঁ, ডেফিনেটলি কৌশিক বাবু তো তৃণমূল কংগ্রেসেরও প্রতিনিধি, কাজেই তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী সমর্থকরা এই প্রত্যাশা করবেন, কিন্তু এখনো আমাদের কাছে এই প্রত্যাশায় সহমত হওয়াটা অনুমান ভিত্তিক হবে। কাজেই তার জন্য আমরা গণমাধ্যমের কর্মীরা
আমাদের অপেক্ষা করতে হবে বা আম জনতাকেও অপেক্ষা করতে হবে। আমরা অনুমান ভিত্তিক কোনো ক্ষেত্রে আমরা কৌশিকদা ঠিক বলেছেন বলে আমরা বলতে পারি না। আমি এবার সাথীর কাছে আসব। সাথী, যে ছবিটা দেখা গেল একাধিক জায়গায় বিজেপি কর্মীরা আক্রান্ত হলেন, মানে আমার এখন মনে পড়ছে লাভপুরের কথা, যেখানে বিজেপির গতবারের ক্যান্ডিডেট এবারের এজেন্ট, তার মাথা ফাটলো। আমরা অত্যন্ত লজ্জাজনক একটি ছবি দেখলাম, যে ছবিটা একবার আমি আমার সহকর্মীদের দেখাতে বলবো। হ্যাঁ, এইটা হচ্ছে যে ছবিটা আমি এখন দেখাচ্ছি সাথী, এটা হচ্ছে লাভপুর বীরভূমের। হ্যাঁ, এই ভদ্রলোক বিজেপির এবার এজেন্ট ছিলেন, তার মাথা ফাটিয়ে দিয়েছে। ওনার অভিযোগ তৃণমূলের লোকেরাই এটা করেছে। এবার আরেকটা ছবি দেখায়, যেটা কুমারগঞ্জ, মানে কুমারগঞ্জ হচ্ছে এমন একটা কনস্টিটিউয়েন্সি যেটা দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে পড়ছে। দেখা যাচ্ছে একজন বিজেপি ক্যান্ডিডেট তাকে তার দেহরক্ষী নিয়ে কোনো ক্রমে দৌড়ে পালাচ্ছেন। এরপর তার রাস্তা আটকাচ্ছে একজন, এবং কয়েকজন তাকে লাগাতার কিল, চড়, ঘুষি, লাথি এগুলো মারছে। মানে এই যে এই ছবিটা, কোনো রকমে পুলিশ কর্মী যে তার নিরাপত্তা দিচ্ছিলেন, একজন সিঙ্গেল ম্যান, তাকে কোনো রকম বাঁচানোর চেষ্টা করেন, না হলে হয়তো এই সাদা পাঞ্জাবিতে আজ লাল রক্তের দাগ লাগতে পারত, কারণ যেভাবে উগ্র আক্রমণ হচ্ছিল ওখানে ওনার উপরে, এটা হতেই পারত। এছাড়াও একাধিক জায়গায় ছোটোখাটো গণ্ডগোল হয়েছে, যেখানে বিজেপির কোথাও হয়তো এজেন্ট বসানো নিয়ে বিজেপির প্রার্থীরা গিয়ে, অনামিকা ঘোষ বলে একজন প্রার্থী, তিনি প্রোটেস্ট করেছেন, বাইরের একজনকে বসিয়ে দিয়ে চলে গেছে। ছোটোখাটো ঘটনা ঘটেছে। আপনারা বিরোধী দল হিসাবে কি মনে করছেন প্রথম দফা ভোটের পরে? সত্যি কি নির্বাচন কমিশন ঠিকঠাক কাজ করলো? নিরাপত্তা রক্ষীদের যে এত একটা বড় সংখ্যক নিরাপত্তা রক্ষী ডেপ্লয়েশন হয়েছে, তারা প্রপারলি কাজ করতে পারলো? কারণ ক্রমাগত সাথী আপনার অভিযোগ করেন যে রাজ্য পুলিশ তাদেরকে এক্সিকিউট করেনি ঠিক করে, প্রিসাইজ টার্গেট পয়েন্টে সেন্সিটিভ বুথগুলোতে তাদেরকে ডেপ্লয়েড করা হয়নি। আপনারা কি খুশি আজকের এই ঘটনায়? আপনার থেকে জানবো একটা ছোট্ট বিরতির পর, ফিরে এসে সঙ্গে থাকুন। আমরা ফিরে আসলাম আলোচনায়। সাথী, আপনার কাছে আমার প্রশ্ন যে আপনারা কি খুশি? আপনারা মানে একটা জায়গা আমাকে বলুন, আগের প্রশ্নগুলো তো থাকবেই, সঙ্গে এটাও আপনার কাছে প্রশ্ন, আপনারা কি সমস্ত বুথে এজেন্ট দিতে পেরেছিলেন? প্রায় 44,000 বুথে আজকে পোলিং হয়েছে, মানে ভোট নেওয়ার কাজ হয়েছে, সমস্ত জায়গায় আপনারা এজেন্ট বসাতে পেরেছেন? দেখুন, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে সাথী, বলুন। দেখুন, আমি শুরুতেই আমাদের যিনি রাজনৈতিক বিশ্লেষক ছিলেন অমিতাভবাবু, তার একটা কথা শুনে আমার না মানে প্রচন্ড কষ্ট হলো। মানে উনি বললেন যে পশ্চিমবঙ্গ এত তাড়াতাড়ি দুর্বৃত্ত মুক্ত হয়ে যাবে না, এত তাড়াতাড়ি হারমাত মুক্ত হয়ে যাবে না। মানে তখন আমার মনে হচ্ছিল আমাদের তৃণমূলের ডাক্তারবাবু যিনি বলছিলেন পশ্চিমবঙ্গের মান সম্মান অস্মিতা বাঁচানোর জন্য মানুষ ভোট দিয়েছে। আমি জানি না এটাই পশ্চিমবঙ্গের বাংলার কালচার কিনা, যেখানে বুথ রিগিং করে ভোট দেওয়া হয়, যেখানে ব্যালট বাক্স লুট করে নিয়ে চলে যাওয়া হয়, কিংবা হচ্ছে ব্যালট পেপার আমরা দেখেছি টিভির পর্দায় খেয়ে ফেলছে, চিবিয়ে গিলে নিচ্ছে, ব্যালট দিয়ে ঝাঁপ দিচ্ছে জলে, ক্যামেরার মধ্যে সাদা কাগজ ছেটে দিয়ে ভোট হচ্ছে, কিংবা বোমা পেটি পেটি বোমা দিয়ে ভোট হচ্ছে। এটা বাংলা সংস্কৃতি কিনা আমার জানা নেই। এবং তার সাথে আরো একটা কথা বলতে হয়, এর আগেই এইটুকু সময়ের মধ্যে, এই কয়েকদিনের মধ্যে আরো অনেকগুলি রাজ্যে ভোট হয়েছে। কোথাও আপনি এই ধরনের ঘটনা দেখতে পাবেন না। একেবারে শান্তিপূর্ণভাবে সব জায়গায় ভোট হয়েছে। পশ্চিমবঙ্গে যে এই পরিস্থিতি উদ্ভূত হয়েছে, এত বাহিনী লাগছে কেন? শুধুমাত্র মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার, তার অধিকার প্রয়োগ করার জন্য। আজকে সকালেও মিডিয়ায় কয়েক জায়গায় আমরা দেখছিলাম যে মালদা, মুর্শিদাবাদ এরকম কিছু জায়গায় ভোটাররা বলছেন তৃণমূলের গুন্ডারা আমাদের বন্দুক নিয়ে এসে ভয় দেখাচ্ছে, তারা আমাদের ভোট দিতে দিচ্ছে না। পশ্চিমবঙ্গে এই যে সার্বিক যে গণতন্ত্রের যে ধ্বংসের বলুন বা এই যে অগণতান্ত্রিক অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে, এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। তার আগে তো বামেদের হারমাত ছিল, তারপরে তারা তৃণমূলের হারমাত হয়েছে। এবং আমরা দেখলাম আজকে মোটামুটি আমি বলতে পারি এই নির্বাচন, আজকে প্রথম দফার নির্বাচন অন্তত অভূতপূর্ব একটা ফল করতে চলেছে। তার কারণ এই নির্বাচন ছিল জনতা বনাম মমতা। বাংলার মানুষ 2011 সালে যেরকম পরিবর্তন চেয়েছিল, তারা যেরকম স্বতঃস্ফূর্তভাবে বাড়ি থেকে বেরিয়ে এসে তারা ভোট দিয়েছিল, ভোট দিতে পেরেছিল, এবং প্রায় 84% সেবারে কিন্তু টার্ন আউট হয়েছিল, ভোটার টার্ন আউট ছিল। আর এবারে সেই সংখ্যাটা 90% পেরিয়ে গিয়েছে। আপনারাই বললেন প্রায় কোনো কোনো জায়গায় 92%, 93% ছুঁয়ে গিয়েছে। কাজেই এবারে নির্বাচন তৃণমূলের বিসর্জন। এবারে নির্বাচনে বাংলার মানুষ চাইছেন
তারা তৃণমূলের অভিশাপ মুক্ত হতে না চাইছেন। সাথী, আমি এই জায়গাগুলো বুঝলাম। আমি একটু আমি এগুলো তো আপনি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে আপনি যা যা বলছেন আপনার দিক থেকে আপনি আশা করতে পারেন। আচ্ছা, একটা জায়গা আমি বলে দিই, এই যে পশ্চিমবঙ্গের সংস্কৃতি কি মার দাঙ্গা রক্তপাত তা নয়, কিন্তু সাথী আপনি জানবেন বা আমার অন্ততপক্ষে 18 বছরের সরাসরি এই স্যাটেলাইট চ্যানেলে খবর করা বা বিভিন্ন ইলেকশন কভারেজ করার যে অভিজ্ঞতা, আমি আগে ফিল্ডে যেতাম, এখন আমাকে স্টুডিওতে থেকে আমার সাংবাদিকদের থেকে ছবি দেখতে হয়, বাট ফিল্ডে গিয়ে আমি দেখেছি, আমি নিজে বহুবার আক্রান্ত হয়েছি। এটা সংস্কৃতি নয়, কি বলুন তো, বারবার করতে 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 এটা একটা ইতিহাসে রূপান্তরিত হয়েছে। একদমই আমি সেটাই বলছি, একদমই, মানে হ্যাঁ, মানে মানে মানুষের বন থেকে বাঘ তুলে আনা যায় কিন্তু বাঘের মন থেকে বন তুলে আনা যায় না। একদম। তৃণমূল হারমাকদের মন থেকে আপনি গুন্ডামি, আপনি চুরি, আপনি না আমি বুঝলাম, কিন্তু এবার আপনি আমাকে একটু স্পেসিফিক বলবেন, আপনারা কি কমিশনের কাজে খুশি কিনা, নিরাপত্তা রক্ষীদের ডেপ্লয়েশনের যে কাজ হয়েছে তাতে খুশি কিনা, সঙ্গে আপনারা বিভিন্ন বুথে, মানে মূলত তো এইগুলো অভিযোগ ওঠে যে এজেন্ট দিতে না পারা, বা এই যে আপনি একটা অভিযোগ করলেন, আজকে সারাদিন একটা অভিযোগ এসেছে একদম বাস্তব, যে মহিলারা বলছেন তৃণমূলের গুন্ডা বাহিনী গতকাল বন্দুক দেখিয়ে বাড়িতে গিয়ে ভয় দেখিয়েছে, একদম ঠিক, কিন্তু সেটা একটাই হয়েছে, একটাই ঘটনা, আর আমরা সেকেন্ড কোনো এরকম কোনো ঘটনা শুনিনি। আপনারা কি এই যে পুরো ভোট গ্রহণ প্রক্রিয়াতে খুশি? কি হবে না হবে সেগুলো তো বিজেপির প্রতিনিধি হিসেবে আপনি বলবেন। বাংলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে ভোট দিয়েছে এই পুরো প্রক্রিয়াতে, এবং নির্বাচন কমিশন, আমি নির্বাচন কমিশনের মুখপাত্র নই, কিন্তু যেরকম মানে আপাত দৃষ্টি দেখতে গেলে তৃণমূলের মুখপাত্র বললেন এবারে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, এবং আমরা মোটামুটি খুশি। মানে আমাদের যে কটা ইনসিডেন্ট ঘটেছে সেগুলো তো খুব দ্রুত অ্যাকশন নেওয়া হয়েছে, যেটা আমি দেখছিলাম, তাড়াতাড়ি অ্যাকশন হয়েছে, এবং এটাই তো কাম্য। এভাবেই একটা রাজ্যে ভোট হবে, উৎসবের মতো করে ভোট হবে। দেখুন, নির্বাচনে এমন একটা জায়গা যেখানে প্রধানমন্ত্রীর ভোটের ওয়েটেজ যা, আমার ভোটের ওয়েটেজ তাই, ঠিক আছে, একজন রিক্সা চালকের ভোটের ওয়েটেজ যা, একজন স্কুল টিচারের ভোটের ওয়েটেজ তাই, একটা ভোটের মূল্য এক। আচ্ছা, এটাই তো কাম্য বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র, সেটা এতদিন পশ্চিমবঙ্গে হতো না, এই প্রথমবার সম্ভব হলো, এবং বাংলার মানুষ বেরিয়ে এসে ভোট দিয়েছেন, তার ফলাফল আপনারা চৌঠামে দেখতে পাবেন। বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন, এবং আমরা বাংলার মানুষের সঙ্গে আছি। একদম না, বেশ, তার মানে আমি অন্তত একটা জায়গায় নিশ্চিন্ত হচ্ছি, অমিতাভদাও শুনছেন, যে তৃণমূল এবং বিজেপি তারা দুজনেই ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে আপাত খুশি। কখনোই তারা রেজাল্টকে বলতে পারবেন না যে ইট ইজ অ্যাবসলিউটলি ম্যানিপুলেটেড অর ডেকোরেটেড অর ফ্যাব্রিকেটেড রেজাল্ট বাই সামবডি অর সামওয়ান অর এনিবডি, কারুর দ্বারা এটা প্রভাবিত নয়। অন্ততপক্ষে ডক্টর কৌশিক বিশ্বাসের মতো একজন তৃণমূল সমর্থক এবং সাথীর মতো একজন বিজেপি মুখপাত্র, তারা দুজনেই ভোট গ্রহণ প্রক্রিয়াতে খুশি। আমি সুজিত বাবুর কাছে যাব। সুজিত বাবু, প্রথমত তো শুনে আমি মুখপাত্র, তুমি সমর্থক বললে, সরি আমি তৃণমূল অফিসিয়াল স্পোক পার্সন কৌশিক দা, সরি আমারই মানে স্লিপ অফ টাং হয়েছে। আচ্ছা, এবার আমি সুজিত বাবুর কাছে আসি। সুজিত বাবু, আমি চমকে গেলাম যে হুমায়ুন কবির অভিযোগ করছেন যে কংগ্রেস তাকে আটকেছে রেজিনগরের রাস্তায়, এরপরে দেখলাম যে প্রথম তৃণমূল তারপর কংগ্রেস মানে তাকে আটকেছে। তো আমার কথা হচ্ছে, এই ঘটনায় এই যে মারদাঙ্গা হচ্ছে, গাড়ি ভাঙচুর করছে, এরা কারা? এরা কি কংগ্রেসেরই কর্মী? বা হঠাৎ করে হুমায়ুনকে আপনাদের আটকাতে হলো কেন, যে মানুষটা পরিষ্কার বলে দিচ্ছে আমি অধীর রঞ্জন চৌধুরীর ছাত্র? শুনুন, হ্যাঁ, খুব পরিষ্কার দেখা যাক না, আপনার টিভি পর্দায় দেখুন তো কারা কারা হুমায়ুনকে অ্যাটাক করেছে। আগে ও তো ভুল বকছে, জ্বরে লোক ভুল বকে, ও তো দিবা স্বপ্ন থেকে ভুল বকছে। আর একবার দেখান দয়া করে। প্রথম বলেছিল কংগ্রেস, তারপর তৃণমূল কংগ্রেস বলে। আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের কিছু ইয়াং তারা সামনে বেরিয়ে এসে বললো যে আমরা বাড়ি থেকে তুলে আনবো, এই আনবো, সে আনবো, এইগুলো আমরা পেয়েছি ভাই। তাহলে পরিষ্কার ব্যাপারটা এখানে, আর মানে কংগ্রেস ছিল না এর সঙ্গে, লজিক্যালি পরিষ্কার, ওর কথা পরিষ্কার, প্রথম কংগ্রেস, তারপর তৃণমূল, তারপর কংগ্রেস, লজিক্যালি পরিষ্কার, আর বিতর্কে যাওয়ার দরকার নেই। দ্বিতীয়ত, আমরা কংগ্রেস কখনোই কাউকে অ্যাটাক করি, কখনোই। এটা আমাদের একটা কালচার, একটা সংস্কৃতি, আমরা মারি না, এই গান্ধীবাদী লোক, আমরা মানুষকে বিশ্বাসও করি না, খুব বাস্তব। কিন্তু হ্যাঁ, কোথাও যে হয় না, তো আমি অস্বীকার করছি না। যাক, এই অভিযোগ আপনি অস্বীকার করলেন। এবার বলুন যে কমিশনের ভূমিকা, পার্সেন্টেজ, আমি সবাইকে যা কমন কোয়েশ্চেনটা করলাম, নিশ্চয়ই, এবং নিরাপত্তা রক্ষীদের ভূমিকা। প্রথমেই আপনি আজকে দেখবেন, তখন মনে হয় 9টা বা 9:30টার সময়, সকালে অধীরবাবু প্রথমেই বলেছেন যে আমরা কমিশনের কাজে খুশি,
একদম অন ক্যামেরা বলেছে। যদিও গন্ডগোলের ঘটনাগুলো তার পরে হয়েছে, কিন্তু ততক্ষণ পর্যন্ত অধীরবাবু বলেছেন যে আমরা এই যে কমিশন যেভাবে স্টেপিং নিয়েছে আমরা খুশি। নির্বাচন, এতকাল নির্বাচন যা হয়েছে, আজকের এই নির্বাচনে আমরা ওভারঅল ভালো জায়গা হয়েছে, ওভারঅল। হ্যাঁ, 2-4টা ঘটনা ঘটেছে অনভিপ্রেত, এটা না ঘটলেই বরং আরও ভালো হতো, এটা একটা ঘটনা। আর একটা কথা, সেটা হলো এই পার্সেন্ট অফ ভোটটা দেখতে হবে যে প্রথমত বাদ যাওয়া আছে, মরা মৃত হ্যান ত্যান অমুক তুমুক বাইরে থাকা, এটা একটা কনসলিডেট ফিগার একদম দিল, কনসলিডেট। এবং দ্বিতীয়ত বিশেষ করে আমি কোনো সম্প্রদায়কে বলতে চাই না, সে মাইনরিটি মুসলিম হতে পারে, শিডিউল কাস্ট তপশিলি জাতি সম্প্রদায় হতে পারে, এরা যারা ইনলিটারেট, আমি সম্মান জানিয়ে বলছি, যেখানে শিক্ষার আলোটা কম, সেখানে অনেকেই ভেবেছে বা ভাবানো হয়েছে ভোট যদি না দিতে যাও তাহলে আগামী দিনে ভোটার তালিকাতে সেই কারণের জন্য পার্সেন্টেজটা এক্সিড করে গেছে এবং একটা বেড়েছে। দ্বিতীয়ত আপনি লক্ষ্য করলেন, আমি প্রথম যেটা বলেছি, এসআইআর জন্য ছেটে কেটে একটা জায়গায় এসছে কম বেশি, যদিও বৈধ ভোটার বাদ গেছে, মানে আমাদের এটাই আমাদের ধারণা। অনেক এখনো ট্রাইব্যুনালে অ্যাড হচ্ছে, আমি দেখছিলাম আজকে প্রায় 650 মতো নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে 129 ইনক্লুড হয়েছে, 129। তার মানে স্বীকার করতে হবে যে বৈধ ভোট ওর মধ্যে আছে, বৈধ ভোট আছে, প্রমাণিত সত্য, এটা লজিক্যাল এটা আছে। দ্বিতীয়ত এই যে পরিস্থিতিটা, মানুষ কিন্তু যদি সুযোগ পায়, আজকের কোনো একটা জায়গায় আমি কোনো একটা, এটা কি বদলে দেওয়ার ভোট না, আমি দেখুন এই সম্ভাবনাতে আমি বলতে কোনো কথাই বলতে চাই না, কেন কি হবে না হবে মানুষ ঠিক করবে, এবং সেটা ইভিএমের মধ্যে আছে, আমি তো হাত গুনতে জানি না। কৌশিক একটা খুব সুন্দর কথা বলেছেন যে বাংলার আভিজাত্য অস্মিতা রক্ষার লড়াইয়ের ভোট, এটা মানুষের স্বতঃস্ফূর্ত একটা ভোট দিয়েছে মানুষ, যে বাংলাকে বাঁচাও, বাংলা এবং বাংলাকে বাঁচাও। একটা পয়েন্ট আমি অ্যাড করতে চাই এখানে, সেটা হচ্ছে যে 2016 সালে আমাদের যা ভোট পার্সেন্টেজ এবং সিট ছিল, 2021 সালে কিন্তু ভোটার টার্ন আউট 2016 থেকে বেশি হয়েছিল, এবং তারপরে আমাদের সিট বেড়েছিল। সাধারণত যেটা দেখা যায় যে বেশি ভোট মানে অ্যান্টি ইনকামবেন্সির দিকে ধরতে গেলে এবার তৃণমূলের আসন বাড়বে। আমাদের কিন্তু যত বেশি ভোটিং পার্সেন্টেজ হচ্ছে তত কিন্তু আমাদের এই আসন সংখ্যাটা বাড়ছে, এটা স্ট্যাটিস্টিক্যালি প্রমাণিত 2021-এ। তার মানে সেই হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং আরো একটা পয়েন্ট, একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট দেবাশিস ছোট্ট করে অ্যাড করছি, আমার কাছে যা খবর এখনো পর্যন্ত সন্ধ্যে 7:30 বাজে কোন রাজনৈতিক দল এই 44,000-এর মধ্যে একটা বুথেও রিপোলিং চাইনি, নট ইভেন ইন ওয়ান বুথ, একদম এটা নট ইভেন ইন ওয়ান বুথ, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার। একটা বুথেও যখন কোন রাজনৈতিক দল রিপোলিং চাইছে না, তখন কিন্তু সবাইকে আমাদের মেনে নিতে হবে যে এটা জনগণের ভার্ডিক্ট, সেটা কিন্তু 4 তারিখে মানতে হবে একদম। এবং কি হবে না, যেটা বলছেন কি হবে না হবে সেটা 4 তারিখ, না সেটা সময় বলবে, ওটা বলা সম্ভব না। তবে এটা বাস্তব। আমি একটা চ্যানেল দেখলাম তো সকালের দিকে, ওই যে আপনার পুরুলিয়ায় কোথাও দেখানো হচ্ছে আইডিয়াল একটা করেছে, বুথ করেছে, এবং 14টা বুথ মনে এরকম হয়েছে। এই যে উৎসবের যে আমেজটাকে নিয়ে আসা, এবং আমার আজও মনে আছে সুজিত বাবু, আপনি অনেক দিনের পুরনো নেতা, মুখে গামছা বেঁধে সেই মাস্কেট বাহিনী কচু বন আম্বরের মধ্যে থেকে নিয়ে যাচ্ছে, বস্তা বস্তা বোমা উদ্ধার হচ্ছে। একটা মুর্শিদাবাদ মালদায় ভোট হলো, একটা বোম চার্জ হলো না, মানে আপনি চিন্তা করতে হ্যাঁ সাথী, মানে এটা কিন্তু রিমার্কেবল, মানে মুর্শিদাবাদে বহুদিন পর আমাদের, আপনি বিশ্বাস করুন, আমি মিডিয়াতে আছি 20 বছর হয়ে গেল, একদম ঠিক কথা বলেছেন, মানে আমি 20 বছরে দেখেছি আমাদের কোনোদিন যদি খুব ড্রাই যায়, কোনো খবর নেই, সেদিনও মুর্শিদাবাদ এই খবরের সংবাদ মাধ্যমের মুখে হাসি ফোটায়, আমবাগানে বস্তাবন্দি বা বালতি ভর্তি তাজা বোমা পাওয়া যায়। এটা হচ্ছে মুর্শিদাবাদের ইতিহাস। সেই মুর্শিদাবাদে বোম বিস্ফোরণ হলো না, ইট ইজ রিমার্কেবল, একটা গুলিও ছোড়া হলো না, এবং শান্তিপূর্ণই ভোট শান্তিপূর্ণ। সে ভারী জনগণ যাদের মাথা পেতে হবে, এ ব্যাপারে আমরা সবচেয়ে বেশিবার জাতীয় কংগ্রেস মানুষের কাছে, হ্যাঁ, এবং এই ব্যাপারে আমাদের কোনো নেই, মানুষ যে রায় দেবে আমরা মাথা পেতে। বেশ, আমি আবারও আসছি, এটুকু বিশ্বাস করি এই নির্বাচন যে হয়ে গেল, এবং যে জায়গাগুলো নির্বাচন হলো, আমরা এখান থেকে ডবল ডিজিট এমএলএ অবশ্যই পাবো, এবং পার্সেন্ট অফ ভোটটা অনেক হাই হবে। তাই হোক, একদম তাই হোক, গণতন্ত্রে বিরোধীদের জায়গাটা মজবুত হওয়া প্রয়োজন নিশ্চয়ই। মানে আজকে যদি আপনার থেকে এক হাত দূরত্বে বসে থাকা ডক্টর বিশ্বাস, উনি যদি 226 আসন আশা করেন, আপনি কেন 10টা আসন করবেন না? করতেই পারেন, কোনো ব্যাপার না। এখন সাথী কি বলবেন সেটা দেখার বিষয়। একটা ছোট্ট বিরতি নিই, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।
ফিরে আসলাম আজকের আলোচনায়। আমি সবাইকে অনুরোধ করব, একটি ছবি দেখাবো আপনাদেরকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাধারণ মানুষের গন্ডগোল হচ্ছে। বীরভূমের দুবরাজপুরের এই ছবি, যেখানে পুলিশকে তার পকেট থেকে বন্দুক বার করতে হলো। দেখুন, আপনারা জানলে অবাক হবেন যে রিউমার কতটা ভয়াবহ হতে পারে। আমি আমার রিপোর্টারকে ফোন করে জানলাম যে এখানে রিউমার হচ্ছে এটা, যে বোতাম টিপছি তৃণমূলে আর ভোটটা সরাসরি কনভার্টেড হয়ে যাচ্ছে বিজেপির দিকে। মানুষের কাছে এই গুজব ছড়ানো হয়, এলাকা উত্তেজিত হয়, এবং এই ধরনের খণ্ডযুদ্ধ নিরাপত্তারক্ষী এবং পুলিশের সঙ্গে সরাসরি মানুষের হয়, যেখানে আমরা ইট হাতে উত্তপ্ত অবস্থায় মানুষকে ইট তুলতে দেখছি, রাস্তার পাশ থেকে ইট তুলে আমরা টার্গেট করতে দেখছি নিরাপত্তারক্ষীদেরকে। আমি এই বিষয়ে ওই এলাকার পুলিশ সুপারের বক্তব্য আমরা কালেক্ট করেছি, মিডিয়া পেয়েছে। কি বলছেন এসপি একবার শুনে নি, তারপর আমি আলোচনায় যাব। এজিটেটেড ছিল, ওদের অভিযোগ ছিল কি এখানে যে আছে আমরা ভোট কাউকে দিচ্ছি আর অন্য জায়গায় যাচ্ছে। সামহাউ রুমার ওয়াজ দেয়া, কিছু লোক এখানে ইকট্ঠা হয়েছিল, সিএফএফ এসেছিল, তো ওদের সঙ্গে একটা আল্টারকেশন হয়েছে, দুজন সিএফএফকে ইঞ্জুরি হয়েছে। তো তারপরে সাফিসিয়েন্ট ফোর্স এসছে অ্যান্ড আমি এসপি বীরভূম নিজেই এসেছি। পুরো এরিয়াটা স্যানিটাইজ করে দেওয়া হয়েছে, কোনো জায়গায় কোনো জামায়াত নেই। ভোটিং অলরেডি 80% কিছুক্ষণ আগে আমি খবর নিয়েছি এই বুথে হয়ে গেছে। ভোটিং পিসফুলি চলছে অ্যান্ড 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে আর স্পেসিফিক রেড করা হচ্ছে, আর যে ইনভলভ ছিল সবাইকে অ্যারেস্ট করা। আচ্ছা, রাজনীতির বাইরে অরাজনৈতিক ব্যক্তি রয়েছেন অমিতাভ দা, আপনার কাছে আমার প্রশ্ন। এই যে কিছুক্ষণ আগে সাথী বলছিলেন না যে পোস্ট অ্যাকশন, পরবর্তীকালে যে অ্যাকশন, প্রিভেন্টিভ মেজার্স, যেটা খুব ভালো হয়েছে। কুমারগঞ্জে শুভেন্দু সরকার, যিনি বিজেপি প্রার্থী, তাকে তাড়া করা হয়েছিল, ঘটনায় 5 জন, আর এই ঘটনায় আপনারা শুনলেন 3 জন, পরে মনে হয় আরও 1 জন, 4 জনকে গ্রেপ্তার করেছে। আমার ভুল হতে পারে, মার্জনা করবেন, 3 জনও হতে পারেন। এসপি বাইটের পরে আমি জানি আরও 1 জন গ্রেপ্তার হয়েছে। আমার অমিতাভদার কাছে প্রশ্ন, সাঁজোয়া বাহিনী এবং তাদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে, আমি আপনার কাছে এটা জানতে চাই যে কিছু মানুষকে আমরা দেখতে পাচ্ছি তারা ইট পাটকেল তুলে এই কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ যারা অস্ত্র হাতে তাদের উপর আক্রমণ করছে। ছবিটা একবার বড় করে দেখাই, না হলে বোঝা যাবে না যে সন্ত্রাসের বা মানে দুষ্কৃতী রাজের আতুর ঘর। দেখুন এই সাহস এরা পায় কি করে অমিতাভ দা? পুরো ছবিটা আপনারা দেখুন একবার, সাহসটা দেখুন। একাধিক রিভলভার, রাইফেল, স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নেওয়া কেন্দ্রীয় বাহিনী AK-47 এর মতো আর্মস ক্যারি করছে, AK-47 এর মতো আর্মস ক্যারি করছে, আর এরা ইট তুলে পুলিশ নিরাপত্তা রক্ষীকে মারছে। অমিতাভ দা, এই সাহস এরা পায় কি করে? আমার প্রশ্ন। আবার একবার ছবিটা দেখাই, মানুষ দেখুক। দেখুন সামনে নিরাপত্তারক্ষী, বরঞ্চ নিরাপত্তারক্ষীরা সংযম রক্ষা করছে, আর একের পর এক ইট তুলে টার্গেট করছে এদেরকে। বুঝুন, একটা গুলি চলে গেলে পলিটিক্যাল বাইনারি আবার সেই শীতলকুচি হবে। অমিতাভ দা, এই ভয়াবহ মানসিকতা যে আমি নিরাপত্তারক্ষীকে ইট মেরে মাথা ফাটিয়ে দেব, এটা কিসের প্রমাণ? কাদের আশকারায় করে এটা অমিতাভ দা? দেখো দেবাশিস, এটা খুব স্পষ্ট, আমি আগেও বলবার চেষ্টা করেছি যে অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা বা বেষ্টনী তৈরি করে নির্বাচন কমিশন এবার ভোট পরিচালনা করতে চেয়েছেন, যে বিপুল পরিমাণ সাঁজোয়া গাড়ি, বিপুল পরিমাণ সৈনিক সন্নিবেশ, যে বিপুল পরিমাণ বন্দোবস্ত, নিরাপত্তা বন্দোবস্ত সব কিছুই ছিল। তার পাশাপাশি আরেকটা বাস্তবতাও কিন্তু একসঙ্গে আমরা নির্বাচনের আগেই দেখেছি, সেটা হচ্ছে
এই এসআইআর এর ফলে নাম বাদ পড়ে যাওয়া বেশ কিছু মানুষকে উস্কানি দিয়ে এই নির্বাচন ব্যবস্থাকে বানচাল করে দেওয়ার জন্য সক্রিয় করে তোলা হয়েছে নানা পক্ষ থেকে, এবং মালদার মোথাবাড়ির মতোই আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন পকেটে এই কাজগুলো চোরা স্রোতের মতো চালিয়ে যাওয়া হয়েছে, যে আপনাদেরকে ভোট থেকে বঞ্চিত করা হয়েছে, এবার আপনাদেরকে তাড়িয়ে দেওয়া হবে দেশ থেকে। এই যে একটা ভীতির সাইকোসিস, ফিয়ার সাইকোসিস ঠেলে দেওয়া হচ্ছে মানুষের মনে। আবার অন্যদিকে আদালত বলছে না, এবার যাদের নাম কাটা গেছে তারা সকলেই যে ভোটাধিকার হারিয়ে ফেলেছেন এমনটা নয়, ট্রাইব্যুনাল আছে, আরও পরবর্তী প্রক্রিয়া আছে। কিন্তু এই সাধারণ মানুষের মধ্যে এই ভীতির জায়গাটা যায়নি। তারা এই মুহূর্তে যারা এই যে এই আক্রমণাত্মক চেহারায় আছেন, এদের কতজনের নাম অলরেডি কাটা গেছে, সেই কারণেই এরা আমার কাছে অমিতাভ দা এটা খুব অবাক লাগছে যে মানুষটা তার নাম বাদ চলে যাওয়ার জন্য ভীত, আপনি বলছেন ফিয়ার সাইকোসিস, সেই মানুষটা ইট তুলে নিরাপত্তা রক্ষীদেরকে মারছেন, মানে তখন তার ফিয়ার সাইকোসিস কাজ করছে না। আঘাত করতে চাইছেন কিনা সেটা কিন্তু তলিয়ে দেখার একটা প্রয়োজনীয়তা থাকছে। একই সঙ্গে এটাও ঘটনা যে যারা ক্ষমতায় এতদিন পর্যন্ত আছেন বা থেকেছেন, তারা ক্ষমতাকে শেষ পর্যন্ত নিজের অনুকূলে রাখার জন্য পশ্চিমবঙ্গের এর আগের নির্বাচনগুলোতেও আমরা দেখেছি এরকম শক্তির ব্যবহার ঘটেছে, এবং সেটা এই পর্বেই শুধু নয়, তৃণমূলের শাসনকালেও নয়, বাম আমলেও আমরা দেখেছি যে ম্যাসকট বাহিনী মাঠের উপর দিয়ে দৌড়চ্ছে। কংগ্রেসের সেই সময় কংগ্রেসের নেতা ছিলেন মানুষ ভুঁইয়া, তাকে তুলে নিয়ে ধান ক্ষেতের উপর দিয়ে দৌড়তে হচ্ছে। আমার পরিষ্কার মনে আছে যে ধান বাগানের মধ্যে মাথায় একেবারে মাস্কট বাহিনী, হাতে বন্দুক নিয়ে ভোট সন্ত্রাসের ছবি। না, আমার প্রশ্নের উত্তর হচ্ছে এই মানুষগুলো এই সাহস পায় কি করে? যে মানুষগুলো নিরাপত্তা রক্ষীদের সামনে দাঁড়িয়ে ইট মারার সাহস পায়, এরা জাতীয় সড়ক অবরোধ করে দিতে পারে, এরা ভাঙচুর চালাতে পারে সরকারি গাড়িতে, বাড়িতে অগ্নিসংযোগ করতে পারে, এরা বিপদের কারণ হয়ে উঠতে পারে। তাদেরকে কেন পয়েন্ট আউট করা হবে না? আমি আসবো পরবর্তী অংশের আলোচনায়। সাথী রয়েছেন, কৌশিকদা রয়েছেন এবং সুজিত বাবু, তিনজনের কাছে যাব, ফিরে এসে কৌশিকদার কাছে যাব, সঙ্গে থাকুন। কৌশিকদা, এই ঘটনায় আবারও আমার প্রশ্ন যে যারা ইট তুলে নিরাপত্তা রক্ষীদেরকে আক্রমণ করছে, গ্রেপ্তার হয়েছে একদম ঠিক, কিন্তু তারা সাহস পায় কোথা থেকে? কোন রাজনীতিক নেতার প্রচ্ছন্ন মদতে এরা এতটা ডেসপারেট হয়ে ওঠে? দেখুন, আমার প্রথমেই যেটা সাধারণভাবে মনে হয় যে যাদের আপনারা এরমভাবে প্রকাশ্যে ইট তুলে মারতে দেখছেন, এটা একটা ক্রিমিনাল মাইন্ডসেট। এই ক্রিমিনাল মাইন্ডসেটটা ক্রিমিনাল সাইকোলজিতে আপনি ভালো করে পড়তে পারবেন, এবং এই ক্রিমিনাল মাইন্ডসেটের মানুষজনের কিন্তু কোনো রাজনৈতিক ছত্রছায়া, রাজনৈতিক দাদার প্রয়োজন হয় না, কারণ এটা তাদের ক্রিমিনালিটির, মানে এটা নিয়ে অনেক বিশদ ব্যাখ্যা করতে হবে। মানে তারা এমন একটা ডেসপারেট সিচুয়েশনে অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইমে চলে যায়, আমি বিজ্ঞানের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করছি, তখন তার মধ্যে এরিয়ার ব্রেনের যে সেরিব্রাল কর্টেক্সের সেন্সারি রিজনিংগুলো কাজ করে না। ফলে এদের প্রশাসনিকভাবে যথোপযুক্ত কঠিনতমভাবে ডিল করা উচিত, যেটা কিন্তু রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী মিলে করেছে। ভেরি ওয়েল ডান জব। এদের একজনকেও ছাড়া উচিত না। গণতন্ত্রে ভোট হচ্ছে, সেখানে ইট তুমি ছুটতে মারবে, এটা কি ইয়ার কি হচ্ছে নাকি? যে রাজনৈতিক দলমত নির্বিশেষে গ্রেপ্তার করো, জেলে ঢোকাও, এর কোনো দ্বিতীয় কোনো কথা হতে পারে না এটা নিয়ে। এবং তবে আবারও বলছি, কেন কথা হচ্ছে, কারণ শীতলকুচিতেও আমরা শুনেছি এইভাবে ইভিএম লুট করার চেষ্টা করা হয়েছিল, দরজা ভাঙার, তারপরে তো অনেক কথা উঠেছিল আমার, ওই জন্য কিন্তু সিঁদুরে মেঘ দেখলে ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন, আজকে রাজ্য পুলিশ কিন্তু অসাধারণ ভূমিকা পালন করছে, অসাধারণ। যদিও কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বে আজ কেন্দ্রীয় কমান্ড্যান্টরা ছিলেন, এটা আমি সকাল থেকে বিভিন্ন টিভি চ্যানেলে বলছি। রাজ্য পুলিশ বহু জায়গায়, এমনকি আনফরচুনেটলি আবারও বলছি, গণতন্ত্রে মারপিটের কোনো জায়গা নেই। বিজেপির যে প্রার্থী মার খাচ্ছিলেন, আপনি দেখুন তাকে রাজ্য পুলিশই বাঁচিয়েছে। এটা হওয়া কাম্য ছিল না, কখনোই কাম্য ছিল না। আমরা কুমারগঞ্জে সেই ছবি একবার যদি দেখাতে পারি, 2,40,000 কেন্দ্রীয় বাহিনী তাকে বাঁচায়নি। আচ্ছা বেশ, এবার সাথীর কাছে যাব। সাথী, দেখুন রাজ্য পুলিশ সামান্য মাথা বদল হলে কত বদল হতে পারে, যেটা কৌশিকদার চোখে লাগছে, মাথায় রাখতে হবে। আমি জানি না মাথা বদল হলে এই বদলটা দেখতে পাচ্ছেন কিনা। সত্যি আজকে রাজ্য পুলিশ একাধিক জায়গায় অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন। কেন্দ্রীয় বাহিনী বরঞ্চ কোথাও আসতে দেরি হলে রাজ্য পুলিশ সেটা কাভার আপ করেছেন আগে। মাথায় রাখতে হবে ডিজি, সিপি সবটাই কিন্তু বদল করেছে কমিশন। অর্থাৎ যেখানেই আপনি প্রশংসা করুন না কেন, কৃতিত্ব কমিশনের কাছে যাচ্ছে। সাথী, পুরো বিষয়টাকে কিভাবে দেখবে, আর এরা কারা যে যারা এই ডেসপারেন্সি দেখাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীকে তারা ইট পাটকেল তুলে মারছে?
দেখুন এরা কারা এর উত্তর দিতে গেলে আমি একটুখানি উপক্রমণিকা করবো, একটু সময় নেব। তার কারণ হচ্ছে এরা তারা মানে ওই যে বারবার আপনি প্রশ্ন করছেন এরা ডেসপারেশন থেকে বাচ্চাদেরকে অক্সিজেন দিচ্ছে। এখন বিষয় হচ্ছে এরা ট্রায়েড অ্যান্ড টেস্টেড, এরা বারবার দেখে নিয়েছে পশ্চিমবঙ্গে আমরা গুন্ডামি করি, আমরা সন্ত্রাস করি, আমরা সরকারি সম্পত্তি লুট করি, কিন্তু এই রাজ্যে পুলিশ আমাদের কিছু করে না, এই রাজ্যে আমাদের কিছু হয় না। যে সাহসের কারণে এরা মোথাবাড়িতে অ্যাডজুডিকেটিং অফিসারদের ঘেরাও করে রাখতে পারে, যে কারণে এরা এনআরসি সিএ এর সময় এনআরসির ধুঁয়ো তুলে সেই সময় একটা এরকমভাবে ওরা সরকারি সম্পত্তি জ্বালানো, ট্রেন বাস জ্বালিয়ে দেওয়া, ওয়াকফের বিল যখন পাস হয়েছিল ঠিক একই জিনিস এরা করেছিল। এবারে কেন, এবার যদি আমি প্রশ্ন করি যে এরা কেন সাহস পাচ্ছে, এর কারণ একমাত্র উত্তর হল শাসক। তার কারণ শাসক দল বারবার এবং শাসক দলের সুপ্রিমো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে দেখে নেব 4 তারিখের পরে পিঠে পোস্টার সাটিয়ে রাখতে হবে, তখন কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকবে না, তখন কিন্তু আমরাই থাকবো। এবং তার থেকে বড় কথা উনি এর আগেও বলেছেন গেথে দেবো, মানে মুখ্যমন্ত্রী বোধহয় দুদিন আগে জনসভা থেকে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন উল্টো করে লাঠিয়ে মারবো, সেটা কি ধরনের ভাষা একটু বলুন? সেটা আপনি বিজেপি মুখপাত্র একটু দয়া করে ব্যাখ্যা করবেন। এটা কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখের ভাষা? এটা কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখের ভাষা? আপনি মুখ্যমন্ত্রীর কথাটা তুললেন বলে আমি বলছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন উল্টো করে ঝুলিয়ে মারবো। ভারতবর্ষের কোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যে দলেরই হোক আজ অব্দি এই ভাষা ব্যবহার করতে শুনেছেন? আজ সকালবেলা নয়াগ্রামে প্রথমে তৃণমূল কংগ্রেসের কর্মীর মাথা ফাটিয়েছে বিজেপিরা। বাড়িঘরগুলো লুট করেছিল, বাড়িঘরগুলো ভাঙচুর করেছিল, বেলডাঙ্গায় যারা অশান্তি করে তাদের মধ্যে কতজনের শাস্তি হয়েছে, কতজন গ্রেফতার হয়েছে। এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুষ্কৃতীদের খোলা ছুট দিয়ে রেখেছে, তারা সেটা জানে। আচ্ছা, যোগী আদিত্যনাথ যে বুলডোজার নিয়ে প্রচার করতে আসছে, বুলডোজারের সিম্বলটা কি একটু বলবেন? যোগী আদিত্যনাথের বুলডোজারের সিম্বলটা একটু দয়া করে বোঝাবেন আমাদের? আমরা খুব সাধারণ বুদ্ধির মানুষ, বেশি কিছু বুঝি না। যোগী আদিত্যনাথের আপনাদের দুজনের কথাই আমি বুঝেছি। কৌশিকদা নিজে চিকিৎসক, তিনি হরমোন সিক্রিয়েশন বা সেই সময় ইনস্ট্যান্ট তাদের রিয়াকশনের কথা বললেন। সাথী যদিও বলছেন এরা সরকারি মদত পুষ্ট। সুজিতদা, আচ্ছা ঠিক আছে, আমাকে একটু বলতে দিন। সুজিতদা আপনার কি মনে হয়? ডাক্তারবাবু যেটা বলেছেন বিজ্ঞানসম্মতভাবে বলেছেন, আমি সেই জায়গাটা কন্ডেম করছি না। বাট আজকে লক্ষ্য করে দেখুন, আমরা ভেরি বিগিনিং অনেক আগে থেকে লক্ষ্য করুন, ক্রিমিনাল সে কোনো না কোনো রাজনৈতিক ছত্রছায়া এবং বেশিরভাগটাই ক্ষমতাসীন দলের সঙ্গে। এটা কিন্তু আমার কথা না, ইতিহাসটা আপনি দেখুন। সে কি কেন্দ্রে কি রাজ্যে, যে কোনো রাজ্যে, কেন্দ্রের কথা বলছে, কেন্দ্রটা এই ব্যাপার, যে কোনো রাজ্যে ক্রিমিনাল যারা আছে তারা কিন্তু যে যেখানে ক্ষমতা, শাসক ছত্রছায়া থাকতে তারা পছন্দ করে। সেলিম একটা উদাহরণ দিয়ে বলি, বাই নেম, একটা সময় সিপিএমের সঙ্গে, পরবর্তীকালে আজকে তৃণমূলের বিরাট নেতা, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সেলিম, মগরাট সেলিম। আচ্ছা, সেলিম বিখ্যাত সেলিম। আরে সেলিমের নাম জানেন আপনি? 20 বছর এতে লাইন আছেন, মগরাট যে কাঁপিয়ে দিল সারা পশ্চিমবাংলাকে সিপিএম এর আমলে, তৃণমূলের আমলে, তারপর তৃণমূলের এখন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এবং তিনি আজ সমাজসেবক। এটা সবাই জানেন, নন্দীগ্রাম থেকে শুরু করে সেলিম কি করেছে না করে তৎকালীন সময়। তাই আমি ইনস্ট্যান্টলি বলতে পারি, ডাক্তারবাবু যেটা বলেছেন, বিজ্ঞান যে একটা এই হরমোন যখন যে মারে না, কিন্তু তাদের তো কেউ না কেউ নিশ্চয়ই আমার সেটাই বক্তব্য, তাদেরকে ইনফ্লুয়েন্সিয়াল কেউ তাদের ইনফ্লুয়েন্স কোথাও না কোথাও সে বেঁধে রেখে ছুটছে, নাহলে সে ছুটতে পারতো না। দ্বিতীয় কথা, মানে সাধারণ মানুষ কেন্দ্রীয় বাহিনীকে গিয়ে ইট ছুটবে না, 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 এটা অসম্ভব ব্যাপার। আর এই যে এই কুকথায় পঞ্চমুখ, কোথায় যদি পঞ্চমুখ হয়, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। বিজেপিও কম যায় না, এ বলে আমায় দেখো, আমায় দেবাশিস, আমি যাবো এক মিনিট। শিরালা চন্ডা বলি, কাকে ছাড়ে আর কাকে ধরি? কি সুজিত বাবু যে কথা বলছেন উনি কিন্তু বলুন না, না, এক মিনিট, একটা মিনিট সময় দিন আপনি আমাকে। এ শিরালা চন্ডা বলি, কাকে ছাড়ি আর কাকে ধরি? কি বিজেপি কি তৃণমূল, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। এরা কুকথা বলতে কেউ কম করে না। আচ্ছা, অমিতাভ জাস্ট এক লাইন নেব, তৃণমূল এক লাইন নেব। অমিতাভ বলুন। হ্যাঁ,
কেন এক মিনিট। রাজনীতি সুজিত বাবু চমৎকার ভাবে ইতিহাসকে পর্যবেক্ষণ করে বললেন এবং বললেন রাজনীতির দুর্বৃত্তায়নের প্রসঙ্গটা সিপিএম আমল, তৃণমূল আমল ইত্যাদি আছে, যেন উনি সিদ্ধার্থ শঙ্কর রায়ের জামানাটা উনি দেখেননি, ওই সময় আচ্ছা, বাদ দিয়ে- ঘুমিয়েছিলেন। বাদ দিয়ে- পশ্চিমবঙ্গের রাজনীতির দুর্বৃত্তায়নের ইতিহাস সিদ্ধার্থ শঙ্কর রায়ের হাতে, তার সূত্রপাত হয়, তার সুযোগ্য শিষ্য হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শীর্ষস্থানে নিয়ে গেছেন এই দুর্বৃত্তায়নের রাজনীতিকে। সুতরাং আপনি যদি এখন শাক দিয়ে মাছ ডেকে একেবারে ওই পর্বটাকে ভুলিয়ে দিয়ে বাম জামানা থেকে আজকে আর হাতে সময় নেই, একদম আজকে আর হাতে সময় নেই। আমি চাই না যে আপাতভাবে গন্ডগোল, প্লিজ সুজিত দা, আপাতভাবে গন্ডগোল মুক্ত নির্বাচনের দিনে শেষ দফায় প্যানেলে বেশি গন্ডগোল হোক, তার মানুষ বলবে নির্বাচনে কম গন্ডগোল হয়েছে, বরঞ্চ সিএন এর প্যানেলে বেশি হাতাহাতি চিৎকার চেঁচামেচি দেখলাম। যাই হোক, আজকে এখানে আমরা শেষ করব। ধন্যবাদ জানাই সুজিত দাকে, কৌশিক দাকে, অমিতাভ দাকে এবং সাথীকে, সবাইকে ধন্যবাদ জানাই। সর্বোপরি যারা আপনারা গণতন্ত্রের পূজারী সারা দিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের হাল্লা বলে এখানে শেষ করছি। পরের খবরের জন্য সঙ্গে থাকুন, নজর রাখুন CNN। নমস্কার।